2 মিনিট ওয়েট করো। মর্নিং ক্লাস শুরু হচ্ছে। আমি ওই ডাউনলোড করতে মনে ছিল না, আমি একটু ডাউনলোড করতে দিলাম, ওটা দেখি নেক্সট ক্লাসে হয়তো তাহলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা লাস্ট আমরা কোথায় ছিলাম? আমরা দেখছিলাম যে অক্টাহেড্রাল, হ্যাঁ, অক্টাহেড্রাল সাইড যেগুলো আছে সেগুলো হচ্ছে সিমেট্রিক্যাল, আর হচ্ছে যেগুলো হচ্ছে বিসিসিতে যেগুলো আছে সেইখানে হচ্ছে যে আমাদের নন সিমেট্রিক্যাল হয়। ফলে আমরা কি পাচ্ছি? আমরা স্ট্রেনথেনিং এ আমরা কার্বন হচ্ছে যদি অস্টেনাইট থাকে, অস্টেনাইট স্ট্রেনথেনিং এ কার্বন অত বেশি ইফেক্টিভ না কম্পেয়ার টু আমাদের বিসিসি আয়রনের সে যতটুকু ইমপ্যাক্ট ফেলতে পারে সেটা। এখন হচ্ছে এটা যদি দেখি এই অক্টাহেড্রাল সাইট যেগুলো আছে, এটা হচ্ছে অক্টাহেড্রাল সাইট কোথায়? এটা হচ্ছে আমাদের অস্টেনাইট এফসিতে। আর এই অক্টাহেড্রাল সাইট কোথায় আছে? এটা হচ্ছে আমাদের ফেরাইট মানে বিসিসিতে। তাহলে অক্টাহেড্রাল সাইট যেগুলো আমাদের আ এফসিসিতে যেগুলো আছে সেগুলো হচ্ছে সাইজে একটু বড়। আর যেগুলো হচ্ছে আমাদের বিসিসিতে আছে সেগুলো হচ্ছে সাইজে কম। তো আল্টিমেটলি যেটা হয়, তো যখন ইন্টারেস্ট্রিয়াল অ্যাটম অস্ট্রেন্টে যে বসছে, তারা ওই বিগ সাইটে যে বসা যথেষ্ট বেশি ফাঁকা জায়গা পাওয়াতে তারা হচ্ছে যে তাদের অ্যাটিটিউডটা ওরকম থাকে, মনে হয় যেন দে বিহেভ লাইক এ সাবস্টিটিউশনাল সলিড অ্যাটম। সাবস্টিটিউশনাল সলিড অ্যাটমের মতো বিহেভ করার কারণে শুধুমাত্র আমাদের মানে ওখানে কোনো ডিস্টরশন যেহেতু হচ্ছে না, রেয়ারলি খুব সামান্য পরিমাণে ডিস্টরশন হচ্ছে। ফলে শুধুমাত্র এখানে আমাদের হাইড্রোস্ট্যাটিক স্ট্রেনটা আমরা সেই জায়গাতে আমরা পাই। অন্যটা আমাদের ওরকমভাবে আমাদের শিয়ার কম্পোনেন্টটা আমাদের থাকে না। তো এখানে একটা ম্যাথস দেয়া আছে। ম্যাথটা তোমরা নিজেরাই করে নেবা এবং আরো কয়েকটা ম্যাথস নিয়ে সামনে একটা টিউটোরিয়াল দেব। যদি পারি উইন্টার ভ্যাকেশনের আগেই একটা তোমাদের টিউটোরিয়াল করানোর চেষ্টা করব। অবস্থা দেখে নেই। In FCC iron, carbon atoms are located at octahedral site at the center of each edge, হ্যাঁ, half 0 0, and at the center of the unit cell half of half. In BCC iron, carbon atoms enter tetrahedral sites such as quarter, half, and 0. The lattice parameter FCC এবং BCC এর জন্য বলে দেওয়া আছে, কার্বনের রেডিয়াস বলে দেওয়া আছে। তাহলে তোমাকে বের করতে বলা হচ্ছে কোথায় ইন্টারেস্টিয়াল পজিশনে অ্যাটম কার্বন গেলে তুমি বেশি ডিস্টরশন পাবা, এফসিসি তে নাকি বিসিসি তে, এবং কোন টাইপের ইন্টারেস্টিয়াল সাইটের কত পার্সেন্ট হচ্ছে আমাদের কার্বন অ্যাটম গুলো আমাদের ভরাট করে থাকে, তারা ফিল্ড ইন হয়ে থাকে, সেটাকে বের করতে হবে। তো আমাদের এফসিসি তে থাকে হচ্ছে হয় এরকম জায়গাতে অথবা এরকম জায়গাতে আমাদের থাকে। তো এখন এখান থেকে ক্যালকুলেশন করে বের করা যায়। আমি আর এগুলো আমরা দেখব না। এটা আমি জাস্ট এমনি তোমার বাসায় দেখে নিও। তো দেখা যাচ্ছে যে বিসিসি আয়রনে আমাদের 86% পর্যন্ত জায়গা তারা ভরাট করে থাকে, ফিল্ড ইন হয়ে থাকে। আর সে কম্পেয়ার টু এফসিসি তে হচ্ছে মাত্র আমাদের
50% তারা হচ্ছে ফিল্ড ইন হয়ে থাকে, ফলে ডিস্টরশনের চান্স হচ্ছে আমাদের বিসিসিতে সবচেয়ে বেশি থাকে। যদি আমরা এখন দেখি নরমালি আমাদের তাহলে আমরা সলিড সলিউশন সাবস্টিটিউশনাল সলিড সলিউশন আমরা তাহলে কি করব? যদি হোস্ট অ্যাটম এবং সলিড অ্যাটমের মাঝখানে ডিফারেন্স গুলো যদি আমাদের বেশি থাকে, এই যে হিউম ব্রাদারির যে ল এর মধ্যে যে সাইজ যেটা আছে 15% এর একটা কথা বলা আছে না? সেই 15% থেকে যদি বেশি থাকে, তখন আমাদের তাহলে কি হবে? তখন আমাদের হচ্ছে ওই আমাদের কি বলা যায়? তত আমাদের স্ট্রেন ফিল্ড যেটা থাকবে, স্ট্রেন ফিল্ডটা তত আমাদের হচ্ছে ডিস্টরশন না হলেও তত আমাদের কি হবে? তত সেটা আমাদের ম্যাগনিটিউড তত আমাদের বেশি হবে। ফলে আমাদের কি হবে? আমাদের চান্স থাকবে বা সামান্য হলেও আমাদের তখন শিয়ার কম্পোনেন্ট হয়তো সামান্য হলেও একটু হয়তো কন্ট্রিবিউশন চলে আসতে পারে। ফলে তত আমাদের স্ট্রেংথেনিং এর ইফেক্টটা তত আমাদের বেশি হবে। এখন হচ্ছে যে স্ট্রেংথেনিং এর ইফেক্ট যে একেবারে নাই, ইন জেনারেল যে ১০ থেকে ১৫% থাকলেও যে থাকবে না সেটা না। তারা থাকবে। ওইখান থেকে স্ট্রেংথেনিং এ আমি যতটুকু আমি কন্ট্রিবিউশন পাবো, মনে করো আমি এখান থেকে কন্ট্রিবিউশন পাচ্ছি, ধরো একটা ফাইনাইট একটা নাম্বার বললাম, মনে করো 12 এরকম একটা ইউনিট অ্যামাউন্ট আমি কন্ট্রিবিউশন পাচ্ছি। কিন্তু তখন আমাদের অন্যান্য আরো যেসব এলিমেন্ট আছে, মানে অন্যান্য আরো যেসব কন্ট্রিবিউশন আছে, মনে করো গ্রেন সাইজের কারণে অথবা ডিসপারস হয়ে থাকার জন্য, প্রেসিপিটেশন হার্ডেনিং এর জন্য যেসব আসবে, ওগুলো দেখা গেল যে 50, 55 এরকম কন্ট্রিবিউশন চলে আসতেছে। ফলে এই 12 যেটা আসলো সেই কন্ট্রিবিউশনটা অত আর চোখে লাগে না। ফলে সাবস্টিটিউশনাল সলিড অ্যাটমের আ অত বেশি আর ইফেক্টিভ তখন মনে হয় না। ঠিক আছে? তো এটাকে আমরা কি বলতে পারি? Solid solution strengthening contribution can be viewed as a useful bonus. মানে এটা হচ্ছে আমি এক্সট্রা একটু বোনাস হিসেবে আমি তাকে পাচ্ছি। তাহলে এখন আমরা যদি দেখি, এটা আমাদের আর আলাদা করে বলার কিছু নাই। তাহলে আমাদের এখন যদি দেখি, এই যে কার্বন অ্যাটম গুলো বিসিসি পজিশনে যখন থাকে, তারা এই যে এর আগের ক্লাসে বলছিলাম যে তারা 100 ডিরেকশনে আমাদেরকে তারা অকুপাই করে। এই 100 ডিরেকশনে যখন আমাদের তখন তারা থাকছে, এই এজ গুলোতে যখন তারা আসতেছে, তো এইখানকার যে আমাদের যে লোকাল যে আমাদের যে সাইটের যে শেপটা হচ্ছে যে এই জায়গায় একটা টেট্রাগোনাল, যেহেতু খুব ছোট জায়গার মধ্যে আমি বড় অ্যাটম ঢুকাচ্ছি, একটা টেট্রাগোনাল একটা ডিস্টরশন তৈরি করবে। হ্যাঁ? কি করবে? সাইডটার শেপ চেঞ্জ হয়, কিন্তু টেট্রাগোনাল হচ্ছে এরকম কোনো কিছু না। তাহলে কি হবে? এই জায়গাতে সে একটা টেট্রাগোনাল একটা ডিস্টরশন, এই যে কার্বন অ্যাটম গুলো ক্রস এই কার্বন অ্যাটম গুলো তারা কি করবে? একটা টেট্রাগোনাল একটা ডিস্টরশন তারা তৈরি করবে। ফলে টেট্রাগোনাল যদি একটা ডিস্টরশন যদি থাকে, ডিস্টরশন থাকলে সেখানে একটা শিয়ার কম্পোনেন্ট চলে আসবে। শিয়ার কম্পোনেন্ট আমরা পেয়ে যাব। ফলে আমাদের কি হবে? আমরা হাইড্রোস্ট্যাটিকও পাচ্ছি, শিয়ার কম্পোনেন্টও পাচ্ছি। ফলে আমাদের দুই ধরনের এজ এবং স্ক্রু, দুই ধরনের ডিসলোকেশনের সাথেই সে ইন্টারেক্ট করতে পারবে। আ ফজলে হাসান, রোল 38। রোল 38 নাই। আতিক ফয়সাল 53। মনিম শাহরিয়ার Yes, sir. রোল 5। Yes, sir. হ্যাঁ, আচ্ছা এখানে যে কি হলো, আমাদের এই কার্বন অ্যাটম গুলো যদি 100 ডিরেকশনে বসে, তাহলে আমরা স্ট্রেংথেনিং এর ইফেক্টটা বেশি পাই কেন? স্যার কিউবিক শেপ থেকে আমার ডিস্টরশনটা হয়, যেটার কারণে ওটা টেট্রাগোনালের দিকে চলে যায়, এই কারণে। ডিস্টরশনটা হচ্ছে আমাদের একটা টেট্রাগোনাল ডিস্টরশন তৈরি করতেছে। ডিস্টরশনের শেপটা হচ্ছে আমাদের টেট্রাগোনাল। টেট্রাগোনাল, ইয়েস স্যার। হ্যাঁ, এই ডিস্টরশনের জন্য হচ্ছে আমাদের কি, টেট্রাগোনালের জন্য না, ডিস্টরশন যেটা হচ্ছে সেটার জন্য হচ্ছে এখানে আমাদের তখন আমরা শিয়ার কম্পোনেন্টও আমরা পাচ্ছি। কারণ কি, এই যে ডিস্টরশনটা হয় কার কারণে? শিয়ার স্ট্রেসের কারণে তার ডিস্টরশন হবে। তো সেই কারণে আমরা একটা শিয়ার কম্পোনেন্ট যেহেতু পাচ্ছি, তাহলে সেই কারণে আমাদের এই স্ট্রেংথেনিংটা তখন আমরা এজ এবং স্ক্রু বোথ ডিসলোকেশন থেকে আমরা পাচ্ছি। তাহলে যদি তোমাদেরকে কোশ্চেন করা হয়, why carbon fits in octahedral void even though tetrahedral void is larger in BCC?
তখন আমাদের অ্যান্সার কি হবে? এটা একটু আমি ডাইরেক্ট এটা আমি পুরোটা পড়াই নাই। টেট্রাহেড্রাল ভয়েড বা ইন্টারস্টিয়াল সাইট সেগুলো তার পড়াই নাই। তাহলে why carbon fits in octahedral void even though tetrahedral void is larger in BCC? এইটার অ্যান্সার তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে আমি জিজ্ঞাসা করব। ঠিক আছে? কার্বন কেন অক্টাহেড্রাল ভয়েডে যায়? যদিও টেট্রাহেড্রাল ভয়েড হচ্ছে BCC তে লার্জার। এটা একটা এমনি নিজেরা হোমওয়ার্ক না, অ্যাসাইনমেন্টও না, জাস্ট একটু নিজেরা একটু স্টাডি করে বের করে রাখবে। আমি কালকে এট লিস্ট ৫ জনকে জিজ্ঞাসা করব। ঠিক আছে? Yes, sir. মানে অক্টাহেড্রাল ভয়েডে কেন যায়? টেট্রাহেড্রাল ভয়েড যদিও বড় BCC তে তারপরেও কেন যায়? আরেকটা হচ্ছে why solubility of carbon is more in FCC than in BCC even though FCC is more close packed. আমরা জানি কি FCC কি more close packed না BCC থেকে? Yes, sir. Yes, sir. একটা 74 একটা হচ্ছে 68 তো তা পার্সেন্ট আর কি। তো তারপরও কার্বন হচ্ছে আমাদের কিসে হচ্ছে যে তারপরও কেন আমাদের কার্বনের সলিবিলিটি এত বেশি কেন পাচ্ছি আমরা FCC তে? মানে আমরা দেখেছি BCC তে রুম টেম্পারেচার কত খুব 0.00 কত খুব সামান্য না? 0.0018 এরকম। আর FCC তে আমরা অনেক বেশি পাই না? কেন বেশি পাই? স্যার অক্টাহেড্রাল সাইটস বেশি এই কারণে ইজিলি ঢুকতে পারে। আচ্ছা এটা তোমরা তোমরা নেক্সট ক্লাসে শনিবারে জিজ্ঞাসা করব। শনিবারের জন্য এটা। ঠিক আছে? দুটো কোশ্চেন রইলো। কোশ্চেন দুটো ক্লিয়ার? রিদওয়ান? Yes, sir. Clear. আচ্ছা। তাহলে আমরা একটু যদি সামারি করি আমরা সলিড সলিউশনের বেলা কি শিখলাম? সলিড সলিউশনের বেলা আমরা দেখছি শিয়ার স্ট্রেস থাকবে হচ্ছে স্ক্রু ডিসলোকেশনের সাথে। শিয়ার স্ট্রেস প্লাস হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস হচ্ছে দুইটা থাকবে কার সাথে? এজ ডিসলোকেশনের সাথে। The potential interaction between an edge or screw dislocation with a solute atom depends on the stress field associated with the solute atom. তো এই এজ এবং স্ক্রু কোনটাকে কিরকম রিঅ্যাক্ট করবে সেটা নির্ভর করবে আমাদের যে সলিড সলভেন্টের ওই জায়গাতে কি পরিমাণ স্ট্রেস ফিল্ড বা স্ট্রেন ফিল্ড ডেভেলপ করছে, কি ধরনের কি ইন্টেন্সিটি কি নেচারের তার উপরে সেটা ডিপেন্ড করবে। যেরকম একটা যদি ক্রোমিয়ামের কথা চিন্তা করি, ক্রোমিয়ামকে সাবস্টিটিউট করি একটা মনে করি FCC নিকেল অথবা BCC আয়রনের একটা ক্রোমিয়ামকে যদি আমি সাবস্টিটিউট করি তাহলে হোস্ট ল্যাটিস উইল এক্সপেরিয়েন্স এ সিমেট্রিক্যাল মিসফিট। মানে সেটা ওখানে সিমেট্রি কোনো পরিবর্তন হবে না, একটা সিমেট্রিক্যাল মিসফিট পাবো মানে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক একটা কম্পোনেন্ট পাচ্ছি। তাহলে আমাদের কি হবে? এটা কিসের জন্য হচ্ছে? ক্রোমিয়াম এবং সে আয়রন অথবা নিকেলকে সে সাবস্টিটিউট করবে, এখানে হচ্ছে একটা সাইজ ডিফেক্ট হবে, একটা সাবস্টিটিউশন পজিশনে যে বসবে। তাহলে আমাদের যে এটাকে সিমেট্রিক্যাল বলছি কারণ কি আমাদের যে ডিস্টরশন ল্যাটিস ডিস্টরশন যেদিকে পাচ্ছি বা যেটা হচ্ছে সিমেট্রিক্যাল আমি সব ডিরেকশনে সমানভাবে আমরা একটা ডিস্টরশনের মতো আমরা পাচ্ছি। ফলে এটা এক্সপান্ড বা যেটা হোক ইলাস্টিক মিসফিট হবে, কোনো ধরনের প্লাস্টিকের কিছু নেই, পুরোটা ইলাস্টিক, সেই মিসফিট হচ্ছে একটা সিমেট্রিক্যাল হবে। ফলে আমাদের মিসফিট স্ট্রেস যেটা ডেভেলপ করছে সেটা একটা সিমেট্রিক্যাল স্ট্রেস ডেভেলপ করবে। ঠিক আছে? তাহলে তাহলে আমাদের সিমেট্রিক্যাল যেটা হবে তাহলে কি হবে? এই হাইড্রোস্ট্যাটিক সিমেট্রিক্যাল হলে সেখানে আমরা কি পাচ্ছি? হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস ফিল্ড হবে। তাহলে সাবস্টিটিউশনাল সলিড অ্যাটমের হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস ফিল্ড ইন্টারঅ্যাক্ট করবে কার সাথে? ডিসলোকেশনের হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্টের সাথে। কোন ডিসলোকেশনের হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট আছে? The edge. এজ ডিসলোকেশনের। তাহলে সে আমাদের স্ক্রু ডিসলোকেশনের সাথে তার ইন্টারঅ্যাকশন করার আর কোনো সুযোগ নাই। ঠিক আছে? তাহলে আমাদের কি ঘটবে? যদি আমরা ইন্টারঅ্যাকশন বাড়াতে চাই তাহলে কি করতে হবে? আমাদের গ্রেটার আমরা ইন্টারঅ্যাকশন যদি চাই, গ্রেটার ইন্টারঅ্যাকশন যদি আমরা চাই তাহলে মিসফিট স্ট্রেস ফিল্ড যেটা আছে সেটা যদি এজ এবং স্ক্রু দুইটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে তাহলে আমাদের এই কন্ট্রিবিউশনটা অনেক বেটার হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা কি বলতে পারি? The relative strengthening potential for a given solute atom is determined by the nature of the stress field associated with the solute atom. তার মানে কি? আমাদের কি পরিমাণ আমি স্ট্রেংথেনিং পেতে পারি একটা সলিড অ্যাটমের কাছ থেকে, একটা সলিড অ্যাটমের কাছ থেকে, সেটা আমাদের কে বলে দিবে? সে বলে দিবে ওই অ্যাটম এবং তার হোস্টের সাথে তার কি ধরনের স্ট্রেস ফিল্ড সেই জায়গায় জেনারেট করেছে বা আছে, অ্যাভেলেবল হয়েছে, রেডি হয়েছে, প্রস্তুত আছে, সেটার উপরে সেটা নির্ভর করবে। যদি সিমেট্রিক্যাল হয় তাহলে শুধু এজ ডিসপ্লেশনের সাথে করবে, যদি অ্যাসিমেট্রিক্যাল বা নন সিমেট্রিক্যাল হয়
তাহলে এজ এবং স্ক্রু দুইটার সাথেই সে করবে। তাহলে যদি পরীক্ষায় যদি তোমাদেরকে এরকম একটা স্টেটমেন্ট দিয়ে এটাকে এক্সপ্লেন করতে বলি, তাহলে আমাদের এটা এক্সপ্লেনেশন তাহলে কি দাঁড়াবে, কিভাবে এক্সপ্লেনটা করব? নাহিদ হাসান। নাহিদ হাসান নাই? পিয়াল দেবনাথ? আচ্ছা আগে যাই। তাহলে তাহলে কি হচ্ছে আমাদের মেইন কথা ওটার এগেইনস্ট পরে যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদের অ্যাটমটা কি সাবস্টিটিউশনাল নাকি ইন্টারস্ট্রিয়াল পজিশন আছে বা কোন টাইপের সেটার উপরে আমাদের কিন্তু সে নির্ভর করবে না। নির্ভর করবে বেসিক্যালি কার ইন জেনারেল যদি ইন্টারস্ট্রিয়াল হয় তাহলে হয়, কিন্তু সব ক্ষেত্রে সেটা হবে না। সেটা নির্ভর করবে ওই সলিড অ্যাটম হোস্ট অ্যাটমের সাথে, মানে হোস্ট অ্যাটমটা কি সলভেন্ট, তাই না? হোস্ট অ্যাটম সলভেন্ট। ওই হোস্ট অ্যাটমের সাথে সে কি ধরনের স্ট্রেস ফিল্ড তৈরি করছে তার উপরে। স্ক্রু ডিসলোকেশনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হলে কি ধরনের স্ট্রেস ফিল্ড ডেভেলপ করতে হবে? সব্যসাচীতে রোল 17। Yes, sir. হ্যাঁ অ্যানসার দাও। The questionটা কি ছিল স্যার? স্ক্রু ডিসলোকেশনের জন্য কোশ্চেনটা ছিল, বলছিলাম যে যদি আমাদের, আমি নিজে তো ভুলে গেলাম কোশ্চেন কোনটা করেছিলাম, কি সলিড দিয়ে বলেছিলাম না ডিসলোকেশন দিয়ে বলেছিলাম? আচ্ছা যদি স্যার আমি ডিসলোকেশন দেব। দুই টাইপের ডিসলোকেশনের সাথে ইন্টারঅ্যাকশন করাতে চাই তাহলে আমাদের স্ট্রেস ফিল্ডটা তাহলে কি বানাতে হবে? স্যার এসিমেট্রিক্যাল বানাতে হবে স্যার। মানে যেন সেখানে আমাদের নন সিমেট্রিক্যাল। হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্টও থাকে এবং সেটা যেন শিয়ার কম্পোনেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করার তার ক্ষমতা থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। সেই কারণেই আমরা যদি দেখি, আমরা যদি এখন খেয়াল করি আমাদেরকে কেউ একজন, কাকে বলবো কাকে বলবো, কে কথা বলতে চাও? রোল 51 ফারিন নওশিন, আর তারপরে 52 রেডি থেকো নাদিম। Yes, sir. আমাকে এখন এই যে একটা প্লট দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে স্ট্রেস, এটা হচ্ছে হ্যাঁ কম্পোজিশন পার্সেন্টেজ, ওয়েট পার্সেন্টেজ ধরে নাও। এখানে এরকম একটা কার্ভ দেওয়া আছে, এরকম আরেকটা কার্ভ দেওয়া আছে, তারপর আরেকটা কার্ভ দেওয়া আছে। এই কার্ভের এখানে লেখা আছে নাইট্রোজেন ইন নায়াবিয়াম। এখানে বলা আছে আমাদের কি, মনে করো টিন অথবা ইন্ডিয়াম ইন কপার। কপার হচ্ছে এখানে হোস্ট, আর এগুলো হচ্ছে সলিউট। নাইট্রোজেন হচ্ছে সলিউট, নায়াবিয়াম হচ্ছে আমাদের হোস্ট। এইরকম দুই রকমের ইন্টারাকশন আমরা মানে এটা হচ্ছে কি পরিমাণ সলিউট অ্যাটম দিলে কি ধরনের এখানে স্ট্রেংথেনিং এ ইমপ্যাক্ট পড়ে সেটা এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি কার্ভটা থেকে, একটু এক্সপ্লেন করো। কোথায় আছো না ফারিন নওশিন? Yes, sir. আছে স্যার একটু হ্যাঁ এক্সপ্লেন করো কেন, কি ঘটনা ঘটলে স্ট্রেংথেনিং এত পার্থক্য কেন হচ্ছে? স্যার মানে এখানে বেসিক্যালি মানে বলছে যে যদি নন সিমেট্রিক্যাল ডিফেক্ট সাইটের সাথে আমার স্ট্রেংথেনিং এর এখানে যে এক্সাম্পল দেওয়া আছে সেটা দিয়ে বলো, অন্য কোনো কথা বলতে হবে না। মানে এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি না, নামগুলো বলেছি এইভাবে করে এক্সপ্লেন করো, নাম দিয়ে এক্সপ্লেন করতে হবে, মনে করো অ্যাটমের নাম দিয়ে। স্যার মানে এক্সপ্লেনেশনটা কিভাবে করবো এটা বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সাইফুল ইসলাম নাদিম 52। আচ্ছা 43 সাফিন শারিয়ার সাজিদ। হ্যাঁ হ্যালো হ্যালো করতে হবে না, অ্যান্সার দাও। জি স্যার
স্যার এখানে দেখা যাচ্ছে যে সলিউট অ্যাটমের পার্সেন্টেজ যত বাড়তেছে স্ট্রেসের পরিমাণটাও বাড়তেছে আস্তে আস্তে। তো হ্যাঁ নির্ণায়বিয়ামে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি রেটে স্ট্রেসটা বাড়তেছে, আর সবচেয়ে কম রেটে বাড়তেছে প্যালাডিয়াম ওর প্লাটিনাম এন্ড কপার। কেন? আর নাইট্রোজেন নির্ণায়বিয়ামে স্ট্রেস কম্পোনেন্টে শেয়ার আর কি জানি হাইড্রোস্ট্যাটিক দুইটা কম্পোনেন্টে আছে, এই জন্য স্যার এখানে স্যার বেশি রেটে বাড়তেছে। আচ্ছা, আর ওখানে হয়তো যে কোনো একটা শিয়ার বা হাইড্রোস্ট্যাটিক অন্য যে কোনো একটা আছে সেটা। ও হ্যাঁ, থ্যাংক ইউ। মাহফুজ কামাল, থ্যাংক ইউ। ও যে বললো যে নাইবিয়ামের যে নাইট্রোজেনের যে ইস্যুটা বললো সেটা কি তুমি এগ্রি করো? মাহফুজ কামাল, তানজিল। হ্যাঁ, সাজিদ মিউট করে নাও। আচ্ছা, সুবর্ণ বিথি, রোল 13। Yes, sir. হ্যাঁ, ও যেটা বললো নাইট্রোজেনের সাথে নাইবিয়ামের যে ইন্টারাকশনের যে কথাটা বললো সেটা কি ঠিক আছে? জি স্যার, আমার মোটামুটি ঠিকই মনে হচ্ছে, এবং আচ্ছা, এখানে তাহলে স্যার তুমি মানে এটাকে আরেকটু মূলত এক্সপ্লেইন বিষয়টা করে হচ্ছে যে কিভাবে বলতে পারো? বলো। আচ্ছা স্যার, এখানে স্যার মূলত আমাদের নন সিমেট্রিক্যাল ডিফেক্ট সাইজ লাগবে, যাতে করে হ্যাঁ, আমরা দুই ধরনের স্ট্রেনই পাই, মানে হাইড্রোস্ট্যাটিক স্ট্যাটিক প্লাস হচ্ছে শিয়ার, দুই ধরনের স্ট্রেসই যাতে পাই। কারণ আমরা যত মানে দুই ধরনের স্ট্রেস পেলে আমরা হচ্ছে গিয়ে মানে ওটার ডিফরমেশনটা বেশি হবে যে কোনো এক ধরনের স্ট্রেসের চেয়ে। তো নাইট্রোজেন ইন নাইবিয়ামের ক্ষেত্রে এটাই হয়েছে আর কি, যে দুই ধরনেরই আমরা পাচ্ছি। মানে এটা নন সিমেট্রিক, মানে মূল কারণটা হচ্ছে নন সিমেট্রিক্যাল ডিফেক্ট পাওয়া, এবং তারপরে যেহেতু দুই ধরনের স্ট্রেস পাই সেই জন্য ওখানে ডিফরমেশনটা বেশি হয়। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা যে ইন্টারেস্টিয়াল পজিশন হবে কি হবে না ইট ডাজন্ট ম্যাটার। ব্যাপারটা হচ্ছে আমাকে কি সিমেট্রিক্যাল নাকি নন সিমেট্রিক্যাল সেটাই হচ্ছে আমাদের মেইন ইস্যু। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন পরের টপিকে তাহলে শুরু করি। পরের টপিকটা হচ্ছে কি আমাদের সলিড সলিউশন স্ট্রেংথেনিং, তাহলে আমাদের কমপ্লিট। ঠিক আছে? তাহলে আমরা এখন যাচ্ছি হচ্ছে প্রেসিপিটেশন হার্ডেনিং। প্রেসিপিটেশন হার্ডেনিংটা কি? এটা হচ্ছে বলতে পারো ওয়ার্ল্ডের ফার্স্ট ন্যানোমেটালার্জি, ন্যানোমেট্রিয়ালস নিয়ে কাজ বলতে পারো। সেই 1905-10 এরকম আরকি, আমি ভুলে গেছি এক্সাক্টলি 1910 প্রবাবলি অ্যারাউন্ড সামথিং লাইক দ্যাট। মেইনলি এটা প্রথম হচ্ছে এক জার্মান মেটালার্জিস্ট আলফ্রেড উইলম টু ডেভেলপ এ স্ট্রং অ্যালুমিনিয়াম অ্যালয়। মানে ওই সময় যখন হচ্ছে যে অ্যালুমিনিয়াম অ্যালয়ের কাজ হচ্ছে, প্লেন এগুলোর কথা চিন্তা হচ্ছে, অ্যালুমিনিয়াম অ্যালয় একটা স্ট্রং একটা অ্যালুমিনিয়াম অ্যালয় বানাতে চাচ্ছিলেন যেটা হালকা হবে, মানে হচ্ছে যে আমাদের অন্য কাজে আমি ব্যবহার করতে পারবো। একটা যদিও তো অন্য একটা আরেকটা উদ্দেশ্য ছিল হচ্ছে ওই ব্রাসটাকে রিপ্লেস করা, ভারী একটা কিছুকে রিপ্লেস করার জন্য। তো এখন উনি যেটা চাচ্ছিলেন যে স্টিলে যে আমরা কোয়েঞ্চিং করি না, হিট ট্রিটমেন্ট, ওই যে অ্যানেলিং, নরমালাইজিং, কোয়েঞ্চিং, টেম্পারিং। কোয়েঞ্চিংটা কি ছিল? তুমি হিট দিবা, হিট দিয়ে তারপর খুব র্যাপিডলি কুইকলি তাকে ঠান্ডা করে ফেলবা। ফলে তখন কি হয়, মাইক্রোস্ট্রাকচারে মার্টেনসাইট চলে আসে, তাই না? কি তিতুমির হলে কি সমস্যা হচ্ছে ইন্টারনেটের? স্যার হলে নেট অনেক আনস্টেবল স্যার। স্যার সব হলেই সমস্যা স্যার। তাই তোমরা বাইরে থেকে নিতে পারো না লাইন, নাকি এখন ওটা নেওয়া? না স্যার, বাইরে থেকে আমি নেওয়ার পারমিশন নেই স্যার। আর স্যার এখন হলে 5টা ব্যাচ রানিং তো একসঙ্গে, এই কারণে আরো মানে ব্যান্ডউইথের প্রেসার বেশি পড়তেছে। ও, কেউ কেউ আগে বুয়েটের সেন্ট্রাল লাইব্রেরিতে এসে ক্লাস করলে মনে হয় ভালো হয়, মানে এক জায়গায় বেশি মানুষ ক্লাস করলে মনে হয় প্রেশার বেশি পড়ে। না, এটা কথা না, কারণ এগুলো প্রতি হল ওয়াইজ ডিস্ট্রিবিউট করে দেওয়ার কথা। বুয়েটের মনে হয় 1000 গিগাপাস্কেলের গিগাবিটের উপরে মনে হয় নেট আছে, আমি যতটুকু জানি অনেক বেশি। স্যার হলে নেট নিয়ে তো স্যার আমরা যতদূর জানি অনেক এর আগে প্রিভিয়াস র্যাক ব্যাচরা অনেক চেষ্টা করেছে, কিন্তু ওই যে মানে আমাদের লিমিটেড ব্যান্ডউইথের আর কি, মানে চাইলেও বাড়াতে আচ্ছা, পারবে না এরকম টাইপের কিছু সমস্যা আছে, দেখলাম আর ও কি এরকম। আচ্ছা, তাহলে হয়তো যে ব্যাকবোনের সমস্যা আছে হয়তো, বা আমি জানি না। না, এটা তো ব্যান্ডউইথ তোমাদের তো অপটিক্যাল দিয়ে কানেক্ট করা, তাহলে তো তোমাদের এই ক্লাসের সময় তোমাদের শেয়ার বাড়িয়ে দিলে তো হয়ে যায়, মানে তোমাদের অ্যালোকেশনটা। আমি জানি না, নিশ্চয়ই কিছু একটা আছে, আমার আইডিয়া নেই। তো কথা কি মোটামুটি শোনা যাচ্ছে এখন? আচ্ছা, আমরা জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আমি তাহলে আপাতত চলুক, আমি তো এখনই ব্রেক দিয়ে দেবো।
আবার তো 10টার দিকে, হ্যাঁ 10টা 5-এর দিকে আবার শুরু করবো। সবারই মনে হয় একসাথে সব ব্যাচই মনে হয় ক্লাস চলতেছে এখন, সেজন্য মনে হয়। আচ্ছা ঠিক আছে, যদিও একটু হওয়া কথা না। আচ্ছা যাই হোক। আমরা স্টিলে আমরা শুনছি না যে অ্যানেলিং নাম শুনেছি? আমি এটুকু একটু বলি, ছেড়ে দিচ্ছি এখন। অ্যানেলিং, জি স্যার হয়েছে। নরমালাইজিং, তারপরে কোয়েঞ্চিং, ইয়েস স্যার শুনেছি। আরেকটা ছিল টেম্পারিং। তো অ্যানেলিংটা ছিল কি, আমরা ওই যে স্কুলে আমরা পান দেয়া পড়েছিলাম না, তোমরা পড়েছো কিনা জানি না, আমাদের সময় ইস্পাতে পান দেয়া পড়েছিলা? তোমাদের ছিল এটা নাকি নাই? স্কুল বা কলেজে? নাই, আচ্ছা ঠিক আছে। নাই স্যার। আচ্ছা, হ্যাঁ? নামটা শুনছিলাম কিন্তু ঘটনা কি হয় সেটা জানি না। আচ্ছা ইস্পাতে পান দেওয়া, আচ্ছা আমাদের এটা মনে হয় কেমিস্ট্রি বইতে আমরা পড়েছিলাম মনে হয়। ইন্টারমিডিয়েট মনে হয় কেমিস্ট্রি বইতে ছিল। ইস্পাতে পান দেওয়া মানে হচ্ছে কি, মানে ওইখানে আমাদের মেটালার্জির একটা ওখানে একটা পরিচিতি ছিল আরকি। আমরা যখন আমাদের ওই বইতে আগের বইতে মেটালার্জি সম্পর্কে ছিল। ইস্পাতে পান দেওয়া হচ্ছে কি, স্টেইনলেস স্টিলকে অ্যানেলিং করা। ওইটাই আরকি। তো এইটা হচ্ছে ব্লেড বা ওগুলো বানানোর জন্য কি করে সেইগুলো আমাদের ওখানে ছিল। এখন হয়তো বইয়ের সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, এগুলো হয়তো এখন আর নাই। তো এখন যেটা হচ্ছে যে আমরা অ্যানেলিং করলাম স্লো হিটিং করে, নরমালাইজিং করলাম একটু কুইক হিটিং করে, টেম্পারিং কোয়েঞ্চিং করব হচ্ছে অনেক বেশি কুইক আমরা কুল করব। তো আর হচ্ছে আচ্ছা হিটিং বলছি মানে কুলিং হবে। অ্যানেলিং করব স্লো কুলিং, নরমালাইজিং করব একটু ফাস্ট কুলিং। আর ফাস্ট কুলিং মানে কি সলিডিফিকেশন হয়ে যাওয়ার পরে বা মানে সরি টেম্পারেচার উপরে উঠানোর পরে তারপরে কুলিং যখন হয় আরকি। আর কোয়েঞ্চিং করব হচ্ছে আরো র‍্যাপিড কুলিং করব। মনে করো ঠান্ডা পানির মধ্যে চুবাই দেব, বরফের মধ্যে চুবাই দেব। তোমার মনে করো লিকুইড নাইট্রোজেনের মধ্যে চুবাই দিলাম। একটা ফার্নেস থেকে মনে করো 1200 ডিগ্রিতে আছে, বের করে ওখানে দিয়ে দিলাম। খুব র‍্যাপিড আমরা কুলিং করতে যাচ্ছি। এই টাইপের যখন ঘটনা ঘটে তখন সেটাকে বলে কোয়েঞ্চিং। তখন হলে কি হয়? স্টিলে আমরা জানি কি ওই যে অস্টেনাইট থেকে ফেরাইট প্যালেট তার ট্রান্সফরমেশন হবে না? কে ট্রান্সফরমেশন হবে? অস্টেনাইট ফেজে ছিল, অস্টেনাইট থেকে ট্রান্সফর্ম হয়ে কি পাবো আমরা? মার্টেনসাইট পাবো। সেই মার্টেনসাইট অনেক হার্ড, সেজন্য তখন কি করি আমরা আবার টেম্পারিং করি। ওই যে টেম্পার নাই বলে না? ওই টাইপের কাজ খানিকটা। টেম্পারিং আমরা করি, টেম্পারিং করে তার আবার হার্ডনেসটাকে একটু কমিয়ে দিই। তার ভিতরে রেসিডুয়াল স্ট্রেস গুলোকে একটু কমিয়ে দিই। যে মার্টেনসাইট গুলো শেপ গুলোকে একটু হালকা একটু মডিফিকেশন করি। যেন সেগুলো আমাদের খুব বেশি ধরনের স্ট্রেস কনসেন্ট্রেশন না ঘটায়। স্ট্রেস স্ট্রেংথেনিং ইফেক্টটাকে একটু কমায় ফেলি। তো এই কোয়েঞ্চিং এর এই কাজটা আলফ্রেড ওয়েন চাচ্ছিলেন যে অ্যালুমিনিয়ামের মধ্যে এরকম স্টিলের মতো কোয়েঞ্চিং করবেন। উনি যেটা করলেন ওই হিট দিলেন, হিট দিয়ে কোয়েঞ্চ করলেন। কোয়েঞ্চ করে দেখে উনি যতটুকু আমার মনে পড়ে, আমি হিস্ট্রিটা মনে নাই, উনি কোনো ইমপ্যাক্ট ১ম এ দেখতে পান নাই। তো মন খারাপ ছিল। তারপরে উনি এটা রেখে দিলেন। কয়েকদিন পরে দেখেন যে এটা হার্ডনেস এ অনেক চেঞ্জ আসলো। সেখান থেকে আইডিয়াটা আসলো যে কি ব্যাপার, কেন চেঞ্জ আসলো? তখন থেকে আসলো যে আচ্ছা ঠিক আছে, একটা জিনিসকে অ্যালুমিনিয়াম তাহলে এমনই একটা জিনিস যেটাকে আমি হিট দিয়ে কোয়েঞ্চ করে যদি রুমের মধ্যে রেখে দেই, এমনি রুমের মধ্যে রেখে দেই, তাহলে দেখি এটা অটোমেটিক্যালি এটা তার ভিতরে স্ট্রেংথ ডেভেলপ করে। তখন এটা নিয়ে আস্তে, আস্তে গবেষণা করতে পরে দেখা গেল যে কি ঘটছে? ন্যানো সাইজের পার্টিকেল ডেভেলপ করছে এটার ভিতরে। পার্টিকেল নিউক্লিয়েট করছে বা পার্টিকেল ফর্ম করছে ন্যানো সাইজের। পার্টিকেল বা কিছু একটা ফেজ এরকম। তো সেখান থেকে হচ্ছে এরকম স্ট্রেংথেনিংটা আসলো। তো সেজন্য বলতে পারো এই যে অ্যালুমিনিয়ামের মেটালার্জি নিয়ে যে কাজ যেটা, এটা হচ্ছে ওয়ার্ল্ডের অলমোস্ট ফার্স্ট ন্যানো মেটালার্জিক্যাল কাজ আরকি। তাহলে বেসিক্যালি এটা প্রিন্সিপলসটা কি? এটাকে আমরা এজ হার্ডেনিং ও বলি, এটাকে আমরা প্রেসিপিটেশন হার্ডেনিং ও বলি বা এজিং বলি। এজ হার্ডেনিং অনেক সময় বলি। এজিং বলি বা এজ হার্ডেনিং আমরা বলি। প্রিন্সিপলটা কি? It is hardening by aging can be accomplished either at room temperature, এটাকে আমরা বলি হচ্ছে ন্যাচারাল এজিং, অথবা elevated temperature at a predetermined for a particular period of time, সেটাকে আমরা আর্টিফিশিয়াল এজিং বলি। মনে করি আমরা ফার্নেসে ঢুকে এটাকে প্রেসিপিটেশন হার্ডেনিং করব, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল। আর রুম টেম্পারেচার আমরা রুম টেম্পারেচারে রেখে করব, সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল। ঠিক আছে? তাহলে আজকে 50 বেজে গেছে, আজকে ক্লাস এখানে শেষ করছি। আমরা আবার 10 o'clock আবার ক্লাস শুরু করব। ঠিক আছে? ওকে স্যার। Thank you so much. You may leave now. তোমার তো 9টা ক্লাস আছে, হ্যাঁ? You may leave now. Thank you.